হাই ফ্রেন্ডস, ভ্যাম্পির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি, আর সেটি হচ্ছে পটেটো স্টিক। এই রেসিপিটি আপনারা যে কোনো ধরনের ছোটোখাটো পার্টিতে বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, অথবা সন্ধ্যাবেলায় চায়ের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি ভীষণই পছন্দ করবে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়, আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব কিছু টিপস, যাতে এই স্টিকগুলো অনেক দিন পর্যন্ত একদম মুচমুচেই থাকবে। আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, একদম মুচমুচে পটেটো স্টিকের রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু আগের থেকেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবং ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আলুটাকে রুম টেম্পারেচারে চলে আসার পর খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, যাতে আলুটা সম্পূর্ণভাবে শুকনো হয়ে যায়। আলুর মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাও আগের থেকে বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর সেটাকে ঝিরিঝিরি করে কেটে আমি এর মধ্যে ব্যবহার করলাম। দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। আমি এখানে 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আলু কিন্তু সেদ্ধ করে নেওয়ার পর একদমই শুকনো করে নিতে হবে, যাতে আলুর মধ্যে একদমই জল না থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পটেটো স্টিকগুলোকে মুচমুচে রাখার জন্য। আমি এখানে কিছু অল্প পরিমাণে চিজ এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চিজটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার পরিমাণ আন্দাজ অনুসারে চিজটা ব্যবহার করলাম। আর দুটো আলুর জন্য 1 কোয়া রসুন একটু বড় সাইজের এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লবণ একদমই ব্যবহার করা যাবে না। লবণ যদি ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে এর থেকে একটা ময়েস্ট বেরোবে লবণ দেওয়ার কারণে। সেক্ষেত্রে কিন্তু এই স্টিকগুলো তৈরি হয়ে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে না, স্টিকগুলো নেতিয়ে যাবে। তো সেই কারণে এখানে লবণটা একদমই ব্যবহার করা যাবে না। আর আলুটা সেদ্ধ করে নেওয়ার পর সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে একটুও জল না থাকে। খুব ভালো হয় যদি রাইস কুকারে আপনারা সেদ্ধ করে নেন আলুটা, সেক্ষেত্রে কিন্তু আলু একদমই শুকনো থাকে, একটুও কিন্তু আলুর মধ্যে জল থাকে না। তো সেদিকটা একটু খেয়াল রাখবেন। ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে 3টে ডো তৈরি করে নিচ্ছি। হাতে একটু লেগে লেগে যাবে, কিন্তু তাই বলে এর মধ্যে কিন্তু আলাদাভাবে ময়দা বা অ্যারারুট বেশি ব্যবহার করবেন না। অতিরিক্ত ব্যবহার করলেও কিন্তু স্টিকগুলো ভালো হবে না। আমি এখানে 4 চামচ অ্যারারুটই ব্যবহার করেছি দুটো আলু সেদ্ধর জন্য। এখানে আমি ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। একদম চিল ঠান্ডা ময়দাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। ময়দা যেন একদম রুম টেম্পারেচারে না থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা যখনই করবেন তার আগে একটা পাত্রে ময়দা নিয়ে ময়দাটাকে ফ্রিজে রেখে দেবেন 3 থেকে 4 ঘন্টা মতো। তারপর সেই ময়দাটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে সেই ময়দাটা দিয়েই কিন্তু আমি এইভাবে রুটির আকারে একটু মোটা করে বেলে নেব। আর ওই ময়দাটাকে ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, যাতে বেলন বা চাকিতে লেগে না যায়। তাই একটু অতিরিক্ত ময়দাই কিন্তু এই বেলার সময় ব্যবহার করতে হবে। তারপর এইভাবে আমি চারিদিকটা কেটে স্কোয়ার আকারে গড়ে নেব, যাতে প্রত্যেকটা স্টিক একদম সমান আকারের হয়। কারণ ভাজার পরও এটা একটু বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে তো একটু এঁকে বেঁকে যাবেই। তবুও যতটা সম্ভব স্টিকগুলো যাতে সমান রাখা যায়, সেই কারণে আমি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। এই অংশগুলোকে আবারও ভালো করে চেপে মেখে গোল করে নিয়ে আবারও বেলে এর থেকেও কিন্তু স্টিক তৈরি করে নেব। এবার আমি এইভাবে সমান আকারে পটেটো স্টিকগুলো তৈরি করব। একটু মোটা রাখবেন, একদম পাতলা রাখবেন না,
তো দেখুন আমি কিন্তু এইভাবে স্টিকগুলো কেটে আলাদা করে নিচ্ছি। একটা দুটো যদি এরকম কাটার সময় ভেঙে যায় তো সেক্ষেত্রে সেটাও কিন্তু মিলিয়ে দেবেন, যখন পরের ডোটা দিয়ে আবার রুটিটা তৈরি করে স্টিকগুলো তৈরি করবেন তার মধ্যে মিলিয়ে দেবেন। আর যখন মনে হবে যে হাতে লেগে যাচ্ছে তখন এই ঠান্ডা ময়দা দুই হাতে আর যেটা দিয়ে কাটছেন সেটাও একটু লাগিয়ে দিয়ে তারপরে কাটবেন, সেক্ষেত্রে কিন্তু এইগুলো কাটার সময় একটু হাতে লেগে যাবে না। আর ঠান্ডা ময়দায় কিন্তু এখানে ব্যবহার করতে হবে, নর্মাল টেম্পারেচারের ময়দা কিন্তু একদমই ব্যবহার করা চলবে না। আমি দেখুন বেশ কতগুলো স্টিক তৈরি করে নিয়েছি, আরও কয়েকটা তৈরি করে নেব, তারপর আমি এটা ভাজবো। কারণ এটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এটা তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময় কিন্তু লাগে এটা তৈরি করতে। এই কেটে নিতেই যা সময় লাগে একটু ধীরে সুস্থে কাটতে হবে, তা না হলে এই লেগে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। তো সেই কারণেই কাটার সময় একটু সাবধানে কেটে নিতে হবে, ভাজতে কিন্তু একদমই বেশি টাইম লাগবে না। এইভাবে বেশ কয়েকটা তৈরি করে নিয়ে আমি ওপর থেকে একটু ঠান্ডা ময়দা ছড়িয়ে রাখবো যাতে একটা অপরটার গায়ে আটকে না যায়। এইভাবে তৈরি করে নিয়ে তারপর আমি পরপর ভাজতে থাকবো। তো দেখো এইভাবে আমি বেশ কিছুটা তৈরি করে নিয়েছি, বাকিগুলো ঠিক এইভাবে তৈরি করে নেব। এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। তারপর এইভাবে একটা একটা করে এই পটেটো স্টিকগুলোকে তেলে ছেড়ে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা ভাজার পরে কিন্তু একদম শক্ত মুচমুচে হয়ে যাবে। তো আমি একদিক থেকে দিতে থাকছি, আর যেগুলো হয়ে যাবে সেগুলোকে আমি তুলে নেব। তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটু কিন্তু নাড়াচাড়া করে সোজা করে দিতে হবে, তা না হলে যেভাবে তেলে ছাড়বেন স্টিকগুলো কিন্তু সেই আকারই ভাবে ভাজা হবে, বেঁকাচোরা হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব সোজা করে ভাজা যায় সেই দিকেই একটু খেয়াল রাখবেন, তাহলে স্টিকগুলো একদম সোজাই হবে। এইভাবে একটু উল্টে দিচ্ছি। এই তিনটে হয়ে গেছে, তো আমি এই তিনটেকে আগে তুলে নেব। এই তিনটেকে তুলে নিয়ে তারপর আবার কিছু তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন তেলের মধ্যে দেওয়ার সময় কিছু কিছু কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে সেটাকে ঠিক করে দিতে হবে। এগুলোকে আমি তুলে নিয়ে একটা ছেঁকনির উপর রাখবো যাতে অতিরিক্ত তেলটা এর থেকে নিচে যে বাটিটার উপর আমি ছেঁকনিটা রেখেছি তার তলায় পড়ে যায়। অতিরিক্ত এক্সট্রা তেলটা যেন এর মধ্যে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে বেশি মুখে যদি তেল তেল লাগে সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না। তাই তেলটা যেন ভালোভাবে ঝরে যায়, সেই কারণে যে পাত্রে তুলবেন সেই পাত্রের উপর একটা ঝাঁঝরি রেখে দেবেন বা ছেঁকনি রেখে দেবেন যাতে তেলটা ঝরে নিচে পড়তে সুবিধা হয়। কারণ যেহেতু এগুলো মুচমুচে হয়ে যাবে তাই একদম তেল ঝরিয়ে তোলার ক্ষেত্রে অনেক সময় ভেঙে যেতে পারে। যেহেতু এগুলো কিন্তু খুবই মুচমুচে আর একদম পাতলা হবে, তো সেই কারণে এটা ফুলে কিন্তু একদম গোল হয়ে যাবে, ভেতরটা কিন্তু পুরো ফাঁকা থাকবে। তো সেক্ষেত্রে একদম তেল ঝরিয়ে তুলতে অসুবিধা হবে। তো সেই কারণে তেল থেকে তুলে একটা ছেঁকনির উপর রাখলে অতিরিক্ত তেলটা নিচে যে বাটিটা থাকবে তার উপরে পড়ে যাবে, পরে তারপর সেই তেলটা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এইভাবেই কিন্তু ভেজে ভেজে স্টিকগুলোকে ছাঁকনির উপর রাখতে হবে। দেখুন একটা স্টিক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু পুরো গোল হয়ে গেছে, ভেতরটা কিন্তু পুরো ফাঁপা, ফুলে কিন্তু একদম গোল হয়ে গেছে আর একদম মুচমুচে হয়ে গেছে। আপনারা একদমই কিন্তু লবণ ব্যবহার করবেন না আলুটা যখন মাখবেন, আর আলুটা সেদ্ধ করে নেওয়ার পর একদম যেন শুকনো ড্রাই থাকে, একদম যেন জলের ভাব না থাকে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যে ময়দাটা আপনারা বেলার সময় ব্যবহার করবেন সেটা যেন ঠান্ডা থাকে। এই টিপস তিনটে কিন্তু অবশ্যই ফলো করবেন এই স্টিকগুলো তৈরি করার সময়, তাহলে কিন্তু আপনারা একদিন ভেজে অনেক দিন পর্যন্ত কিন্তু এই স্টিকগুলো খেতে পারেন। তবে অবশ্যই ভাজার পর যখন খাবেন তার আগে এটার উপরে একটু লবণ ছড়িয়ে দিয়ে তারপরে খাবেন। এটা মানে স্টিকগুলো ভেজে নেওয়ার পর লবণ ছড়িয়ে তারপর কিন্তু সেটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে যদি আপনারা রাখেন সেক্ষেত্রেও কিন্তু স্টিকগুলো নরম হয়ে যাবে। কারণ যেহেতু লবণ দেওয়া হয় তো লবণের ময়েস্টে এগুলো কিন্তু মুচমুচে থাকবে না,
সেক্ষেত্রেও কিন্তু এই স্টিকগুলো একদমই শক্ত হয়ে যাবে। তাই ভেজে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে আপনারা ভরে রাখতে পারেন। তারপর যখন খাবে তখন তার আগে বের করে নিয়ে রুম টেম্পারেচারে আসলে ওপর থেকে একটু লবণ ছড়িয়ে তারপর আপনারা সস অথবা চায়ের সাথে অথবা ডালের পাতেও কিন্তু আপনারা এগুলো খেতে পারেন। আমি স্টিকগুলোকে ততক্ষণ পর্যন্ত এই ছাঁকনির মধ্যে রাখবো যতক্ষণ না এই স্টিকগুলো থেকে তেল ঝরে নিচে না পড়ে যায়। একদম শুকনো যতক্ষণ না স্টিকগুলো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই স্টিকগুলোকে ওই ঝাঁঝরির উপরই বা জালের উপর যার উপর আমি এই স্টিকগুলো রেখেছি তার উপরেই রেখে দেবো। তারপর সম্পূর্ণ তেল ঝরে যখন এগুলো সম্পূর্ণ শুকনো হয়ে যাবে তখনই আমি কিন্তু এটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো। তারপর বাকি স্টিকগুলো ভেজে আবার ওর মধ্যে রাখবো। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা স্টিক ভাজবো। দেখুন আগেরগুলো আমি তুলে নিয়েছি কারণ আগেরগুলো থেকে তেল ঝরে গেছে। আবার এই খোলায় যে কটা স্টিক ভাজলাম সেগুলোকে আমি এবার এই ছাঁকনির উপর রেখে দিয়েছি যাতে এর থেকে তেলটা নিচের পাত্রে ঝরে যায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু এইগুলোকে আমি এইভাবে দাঁড় করিয়ে রাখবো যাতে অতিরিক্ত এক্সট্রা তেলটা নিচে পড়ে যায়। পটেটো স্টিক কিন্তু একদমই তৈরি সার্ভের জন্য। আমি কিছুটা পরিমাণ সার্ভ করব আর কিছুটা কিন্তু আমি স্টোর করে রেখে দেব। তাই যতটা আমি সার্ভ করব তার উপরেই কিন্তু আমি একটু বিট লবণ ছড়িয়ে দেবো। বিট লবণ ছড়ালে এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। আমি কিন্তু পুরো স্টিকটা সার্ভ করছি না, অল্প পরিমাণে স্টিকটা সার্ভ করছি কারণ দুটো আলু দিয়ে কিন্তু অনেকগুলো স্টিক তৈরি করা যায়। সসের সাথেও আপনারা এটা সার্ভ করতে পারেন। ওপর থেকে একটু বিট লবণ আর যদি একটু ঝাল ঝাল খেতে চান তো সেক্ষেত্রে এখানে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। তবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন এটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে। এটা খাওয়ার সময় কিন্তু বেশ মুচমুচে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণই মজা পাবে এই রেসিপিটি যদি সন্ধ্যাবেলায় আপনারা সার্ভ করেন চায়ের সাথে। আর বাচ্চারা তো শুধুই খেতে পছন্দ করে। আজকের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।